আর বলো না চামেলি, ছেলে নিজে দেখে বিয়ে করে এনেছে। কতবার বললাম, ওরে দেখে শুনে আমি বিয়ে দেব, ভালো ঘরের মেয়ে আনবো। এই গরিব ঘরের একটা মেয়ে নিয়ে এসেছে, না আছে চাল না আছে চুলো। তা মেয়ের বাবাও তো কিছুই দেয়নি, ওই ঘরের মেয়ে এখন আমার ছেলের বউ। তা ওই রকম করে কেন বলছেন কাকিমা? আপনার ছেলের বউ তো দেখতে শুনতে বেশি ভালো, আর কাজকর্মও নয় জানে। আর যদি না জানে একটু শিখিয়ে নেবেন। কাজ আবার কি শেখাবো? ওই গরিব ঘরের মেয়ে যখন, কাজকর্ম তো ভালোই জানবে। তা ওই রূপের জন্যই তো আমার ছেলে চোখে হারাচ্ছে। ওই রূপের দেমাগেই তো আমাদের ঘরে উড়ে এসে জুড়ে বসলো। তাতে কি হয়েছে কাকিমা? এই আমার বড় আমাকে চোখে হারায়, তা আপনার ছেলেও নয় তার বউকে চোখে হারাবে। তাতে আর জ্বলনের কি আছে? ওরকম বাইরে থেকে মনে হয়। তা তোমারও তো ছেলে আছে। তা তোমার ছেলে যখন মা না করে বউ বউ করবে, তখন তোমারও জ্বলন ধরবে। তা এখন আমি যাই, ঘরে অনেক কাজ আছে। বলি বৌমা, তুমি এই বাড়িটাকে নিজের বাড়িই ভাববে। আর আমার তো কোনো মেয়ে নেই, তা তুমিই আমার মেয়ের মতো। আর আমাকে তুমি আমার নিজের মাই ভাবতে পারো। কোনো অসুবিধা হলে সোজা আমাকে এসে বলবে, কোনো কিন্তু দ্বিধা করবে না। সত্যি বলছেন মা? আমি তো ভেবেছিলাম আমাদের বিয়েটা আপনি মেনে নেননি। তা আপনার কথাগুলো শুনে আমি খুব খুশি হলাম। ভগবান অনেক কপাল করে আমাকে আপনার মতো একজন শাশুড়ি মা দিয়েছেন। হ্যাঁ বৌমা, আমার ছেলে যে তোমাকে এত ভালোবাসে, এটা দেখেই তো আমি খুব খুশি। এই আমি আর কদিন বাঁচবো, তোমরা ভালো থাকলেই তো আমার ভালো লাগবে। দেখেছো শিউলি, আমি বলেছিলাম না আমার মা আমাদের বিয়েটা ঠিক মেনেই নেবে। তা আজ থেকে আমার মা যা যা বলবে তুমি শুনো। আর তোমারও কিছু অসুবিধা হলে আমার মাকে বলো। হ্যাঁ, বলি ছেলে বউ বউ করবে আর আমি সেটা সহ্য করব, তা কেমন করে হয়? আমার কি মাথা খারাপ নাকি? এত কষ্ট করে ছেলে মানুষ করলাম, আর সে কি না একটা গরিব ঘরের মেয়ে নিয়ে এসে এখন বউ বউ করে নাচছে। কাল থেকে আমার আসল রূপ দেখতে পাবে, আজ তো কিছুই দেখোনি। বুঝলি রতন, আজ থেকে তুই সকাল সকাল দোকান চলে যাবি। আমাদের অত বড় দোকান, তাছাড়া এখন তোর বউ এসেছে, তারও একটা খরচ আছে। সকাল সকাল দোকান গেলে আরো বেশি টাকা রোজগার হবে। কিন্তু মা, আমার তো ফিরতে ফিরতে দুপুর একটা হয়ে যায়। তা অতক্ষণ না খেয়ে থাকলে আমার যে খিদে পেয়ে যাবে। আমি তো একটু খাওয়া দাওয়া করেই আসলে দোকানে যাই। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। রান্নাঘরে আমি একটা থালায় চিড়ে আর গুড় রেখে দিয়ে এসেছি, তুই বরং খেয়ে নিয়ে তাড়াতাড়ি দোকানে চলে যা। ঠিক আছে মা, তাহলে আমি খেয়ে নিয়ে তাড়াতাড়ি দোকানে চলে যাচ্ছি। আমার ছেলেকে সকাল সকাল দোকান পাঠাতে পারলেই তো আমার আসল খেলাটা শুরু করতে পারবো। এই তো, ও এবার দোকানে যাবে আর আমার আসল খেলাটা শুরু হবে। বৌমা, বলি ও বৌমা, এদিকে একবার শুনে যাবে তো, কিছু কথা আছে। ওই আপনার ছেলে দোকানে গেল, তাই আমি দরজাটা লাগাতে গেছিলাম। তা মা, আপনার কিছু লাগবে? বলুন না মা। মরে গেলাম মরে গেলাম। কি মাথা যন্ত্রণা, কি মাথা যন্ত্রণা! কাল রাত থেকে মাথা যন্ত্রণায় মরে যাচ্ছি। মা, আমি বরং আপনার জন্য একটু আদা দিয়ে চা করে আনছি। আদা দিয়ে চা খেলে মাথা যন্ত্রণা অনেকটা কমে যাবে। না 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 না, তোমাকে ওসব চাটা করতে হবে না। তুমি বরং আমার কতগুলো কাজ করে দাও। ওই কালকের যে এঁঠো বাসনগুলো আছে, ওই বাসনগুলো পুকুর পাড়ে গিয়ে মেজে নিয়ে এসো। আর ওই যে সামনের উঠোনটা আছে, ওটা একটু ভালো করে ঝাড় দিয়ে দিও। আর রান্নাটা সবার শেষে করবে, কারণ ঠান্ডা হয়ে যাবে তো, তাই সবার শেষে রান্না করবে। আ আ আ আচ্ছা ঠিক আছে মা, আমি সব কাজ করে দেব।
আপনি বরং বিশ্রাম নিন। তবে ওই একটা কথা ছিল, আমি মাছ কাটতে পারি না, ওটা আপনাকে একটু কেটে দিতে হবে। বাকি সব কাজ আমি করে দেব। এরপর শিউলি ঘরের সমস্ত কাজ একা হাতে করতে শুরু করে। ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা। তারপরে সে রান্না করতে বসে। এই তো এই তো ঝোপ বুঝে কোপ মারার সময় এসে গেছে। এই একটা বাজতেই চললো, আমার ছেলে এখনই দোকান থেকে ফিরবে। বৌমা, বলি ও বৌমা, সারাদিন অনেক কাজ করেছো, সেই সকাল থেকে ঘরের সমস্ত কাজ তুমিই করেছো। তুমি বরং এখন একটু গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু মা, আমার রান্না তো এখনো শেষ হয়নি। এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমার বর তো এখনই আসবে দোকান থেকে, তাকে তো খেতেও দিতে হবে। আহ, আমি যেটা বলেছি সেটাই শোনো তো। তুমি চলে যাও, বাকি রান্নাটা আমি করে নেব। তুমি গিয়ে একটু ঘুমিয়ে পড়ো, খাবার সময় আমি তোমাকে ডেকে দেব। এ কি মা, তুমি রান্না করছো? বিয়ে করে বউ নিয়ে এসেছি, ও তো একটু তোমার হাতে হাতে রান্না করে দিতে পারে। তোমার বয়স হয়েছে, এই বয়সেও তুমি রান্না করছো? কি আর বলবো রে রতন, যা বউ তুই বিয়ে করে আনলি, পুরো কপালটাই পুড়ে গেল রে। তোর বউ সকাল 10টায় ঘুম থেকে উঠে নিজেই রান্না করে খেয়ে দে আবার নিজেই শুয়ে পড়লো। তোর আমার কথা একবার ভাবলো না। এখন তুই ঘরে ফিরছিস, তোকে তো কিছু খেতে দিতে হবে, তাই ভাবলাম আমিই রান্নাটা করে নিই। কি বলছো মা, শিউলি খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছে? সত্যি আমার তো এখন খুব রাগ হচ্ছে। যাই হোক, আমাকে এখন ভাত দিয়ে দাও, খেয়ে নি, আর তুমিও বসে পড়ো। সত্যি মা, শিউলিকে বিয়ের আগে বোঝা যায়নি। আমি তো ভেবেছিলাম ভালো বই বিয়ে করে ঘরে আনছি, ও যে এরকম হবে তা কি করে বুঝবো বলো তো? সবই আমার কপাল রে রতন, সবই আমার কপাল। এই তোকে আর আমাকে সাদাসিধে পেয়ে ও মাথায় চড়ে বসেছে, কি আর করা যাবে। তুই বরং ভাতটা খেয়ে। এ কি, এ তো বিকেল হয়ে গেল। হায় হায়, এতক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। শাশুড়ি মা যে বলেছিল আমাকে ডেকে দেবে, কই কেউ তো ডাকলোও না। থাক থাক, আর নাটক করতে হবে না। দিব্যি তো খেয়ে দিয়ে ফোঁস করে ঘুমাচ্ছ, এখন আবার বলছো বিকেল হয়ে গেল? কোনো লজ্জা নেই তোমার? আসলে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম গো। শাশুড়ি মা তো বলেছিল আমাকে ডেকে তুলে দেবে, কই ডাকলো না তো। কোন মুখে তুমি কথাগুলো বলছো শিউলি? বলি তোমার তো দেখছি কোনো লাজ লজ্জাই নেই। এখন তো ভাবছি তোমার মতো মেয়েকে বিয়ে করে আমি ভুল করেছি। যাও যাও, এবার উঠে ঘরের কাজে মন দাও, অনেক নাটকবাজি হয়েছে, আমি এবার চললাম। হে ভগবান, এসব আমি কি শুনছি? শেষে কিনা আমার স্বামীও আমাকে ভুল বুঝছে। হায় ভগবান। এইভাবে বেশ কিছুদিন চলে যায়। শিউলিকে দিয়ে তার শাশুড়ি ঘরের সমস্ত কাজ করাতেই থাকে। তারপর একদিন, না, এই শিউলিকে যেভাবেই হোক ঘর থেকে বিদায় করতে হবে। আশেপাশের সব ছেলেরা বিয়েতে কত কি পেয়েছে, আর আমার ছেলের দোকান থাকা সত্ত্বেও বিয়েতে সে কিছুই পায়নি। বলি আমার ছেলে কি ফেলনা নাকি? একটা গরিব ঘরের মেয়ে এসে থাকছে, পড়ছে, সব খাচ্ছে। আমার এসব সহ্য হবে না। এর একটা ব্যবস্থা কাল সকালেই আমি করব। বলছিলাম মা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা সব কাজ আমি করে দিয়েছি। আমার শরীরটা আজ ভালো লাগছে না, আমি একটু বিশ্রাম নিতে চাই। কোথাকার মহারানী এসেছে, বলে কিনা বিশ্রাম নেব। ওসব বিশ্রাম টিশ্রাম হবে না। রান্নাঘরে যাও আর মাছটা কেটে তাড়াতাড়ি রান্না করে ফেলো।
কিন্তু আমি তো মাছ কাটতে পারি না, মানে মাছ কাটা দেখলে আমার যে বড্ড ভয় লাগে। আমাকে অন্য কাজ দিন। ও সব বললে তো শুনবো না। আজ রতন ঘরে আছে, যাও যাও, তাড়াতাড়ি মাছটা কেটে মাছের ঝোল ভাত গরম গরম রান্না করে দেবে। ইস, কি কপাল আমার! খুব কষ্ট হয়। আমি ঘরের সব কাজ করে দেওয়া সত্ত্বেও কেউ আমার কোনো কাজের প্রশংসাই করে না। শাশুড়ি মা জানেন আমি মাছ কাটতে ভয় পাই, তাও সেই মাছটা আমাকে দিয়ে কাটা করাচ্ছে। যাই যাই, এবার ছেলের কানে ভালো করে বিষটা ঢুকিয়ে দিয়ে আসি। আজ তো বৌমাকে ঘর থেকে বিদায় করেই ছাড়বো। মা, সেই কখন কাতলা মাছটা নিয়ে এসেছি, এতক্ষণে তো শিউলির কাতলা মাছটা কেটে মাছের ঝোল রান্না করে দেওয়ার কথা, তা এখনো হলো না। ওই জন্যই তো বলেছিলাম রতন, ওই মেয়েকে বিয়ে করিস না। তখন তো তুই আমার কথা শুনলি না। বলি তুই যখন ঘরে থাকিস না, ঘরের সব কাজ আমি করি। তোর বউ যদি ঘরের কাজ করতো তবে না ওই মাছটাও কেটে দিতে পারতো। অভ্যাসই তো নেই, করবে কি করে? শিউলি, মাছটা নিয়ে তুমি এখনো বসে আছো? মাছটা কেটে পর্যন্ত উদ্ধার করতে পারোনি? সত্যি, মা ঠিকই বলে, তোমাকে বিয়ে করা আমার সবচেয়ে বড় ভুল। বিশ্বাস করো, এই মাছ কাটাটা বাদ দিয়ে আমি সব রান্না করতে পারি। আমি সব কিছু জানি, শুধু মাছ কাটতে বড্ড ভয় লাগে গো। ওই রক্তটা দেখলে কেমন একটা করে। তোমার মাকে তো আমি বলেছিলাম, সে তবুও শুনলো না। থাক থাক, তোমাকে আর রান্না করতে হবে না, আমি মাকে ডেকে আনছি। মাই এবার রান্নাটা করে নেবে। তোমার হাতে আমি আর খেতেও চাই না। আপনি তো জানেন মা, আমি মাছ কাটতে পারি না, তাও আমাকে এভাবে কষ্ট না দিলেই কি হতো না? তবে রে পাজি মেয়ে, যত বড় মুখ নয় তত বড় কথা। দেখ কেমন লাগে। আজই তোকে আমি ঘর থেকে বিদায় করব। শাশুড়ি মা প্রথম দিন বলেছিল সে নাকি আমার নিজের মায়ের মতো। সব মিথ্যে, সব মিথ্যে, সব ভুল। ওরে মা, কাঁদিস না রে, কাঁদিস না। সবই ভগবানের লীলা খেলা, তার লীলা সেই জানে। তুই কাঁদিস না। তুই তো মন দিয়ে সংসারে সব কাজ করে গেছিস, আমি যে সব জানি রে। বাবা গো, আমি যে আমার স্বামীকে বড় ভালোবাসি, কিন্তু সেও আমাকে বড় ভুল বুঝেছে। আর আমার শাশুড়ি মাও আমার ওপর অনেক অত্যাচার করে। কি করব? মারে, তুই শ্বশুর বাড়ি ফিরে যা। ওইখানে গিয়ে তুই সামনে যে মাঠটা আছে সেখানে দেখবি একটা ফল পড়ে আছে। তুই সেই ফলটাকে হাতে নিয়ে হিং ত্রিং ছট, হিং ত্রিং ছট, হিং ত্রিং ছট বলবি। তারপর যা করার সেই ফলই করে দেবে। তোকে কোনো চিন্তা করতে হবে না মা, তুই সব ফিরে পাবি। যাক বাবা, অলক্ষ্মী বিদায় হয়েছে। এতদিনে শান্তি, ঘরটা পুরো সুন্দর লাগছে। যাক, এইবার আমি আমার ছেলের আবার বিয়ে দেব। এই তো সাধু বাবা তো বলেছিল মাঠে যে ফলটা পড়ে থাকবে সেটা নিয়ে 3বার হিং ত্রিং ছট বলতে। যাই বলে ফেলি, হিং ত্রিং ছট, হিং ত্রিং ছট, হিং ত্রিং ছট। এরপর ওই জাদু বেল ফলের আঘাতে শিউলির শাশুড়ি অজ্ঞান হয়ে যায়। তার মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। বৌমা, ও বৌমা, আমাকে ক্ষমা করে দাও বৌমা। আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। রতন রে, তোর বউ ঘরে সব কাজ করতো। আমি মিথ্যা বদনাম দিয়েছি তোর বউয়ের নামে। তোর বউ যে মাছ কাটতে জানতো না তা আমি প্রথম দিনই জানতাম। আমি ইচ্ছা করেই এসব করেছিলাম তোর বউকে বিদায় করার জন্য। এখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি তোর বউকে আমি অনেক কষ্ট দিয়েছি। শিউলি, মায়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি বুঝতে পারিনি মা তোমার সাথে এমন অন্যায় করবে। আর আমিও ক্ষমা চাইছি, আমিও তোমাকে অনেক খারাপ কথা শুনিয়েছি। ঠিক আছে গো, ঠিক আছে। এখন আমার আর কোনো কষ্ট নেই।
চলো মাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলি। এরপর শিউলির শাশুড়ি সুস্থ হয়ে ওঠে আর তারা সবাই একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করে। পূর্ব বাংলার এক ছোট্ট গ্রাম ইছাপুর। সেই গ্রামের মাঝখান দিয়ে বয়ে যেত ইছামতি নদী। সেই নদীর বুকে দিনরাত এক করে নৌকা চালাতো হারান মাঝি। গ্রামের মধ্যে হারান ছিল সবচেয়ে গরিব। বাড়িতে তার স্ত্রী মালতী ও মেয়ে মুন্নি বসবাস করত। হারানের ছোট্ট মাটির বাড়িটিকে সে নিজে হাতে যত্ন করত। অন্যদিকে সেই গ্রামেই তার বিত্তবান ভাই নিত্যানন্দ ও স্ত্রী রমা থাকত। তাদের ধনসম্পদের অভাব ছিল না, বিশাল বাড়ি, অনেক জিনিসপত্র। নিত্যানন্দ একটা কারখানায় চাকরি করত। আর সেই গ্রামেই বসবাস করত জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরী। তিনি ওর তার স্ত্রী হারান মাঝিকে খুব স্নেহের চোখে দেখতেন, কিন্তু সেটা তার ভাই নিত্যানন্দ ও রমার একদমই পছন্দ ছিল না। যাই বলো দিদি, আমাদের এত টাকা পয়সা সম্পত্তি থাকা সত্ত্বেও এই গ্রামের জমিদার বাবু তোমাদেরই বেশি স্নেহ করেন, অথচ তোমরা কত গরিব। এরকম করে বলিস না রমা, আমাদের জমিদার বাবু খুব উদার মানুষ, সবার জন্যই তার সমান ভালোবাসা ও স্নেহ রয়েছে। শুনলাম নাকি জমিদার বাবুর বড় মেয়ের বিয়ে, গ্রামে তো সবাই সেটাই বলা বলি করছে। তাই নাকি? সে তো খুব ভালো খবর। কিছু মনে করো না দিদি, ছোট মুখে একটা বড় কথা বলছি। তোমরা বাদ দিয়ে এ গ্রামের সবার অবস্থা অনেক ভালো, তাই বেকার বেকার জমিদার বাবুর মেয়ের বিয়েতে নিমন্ত্রণ খেতে গিয়ে লাভ নেই, উপহার তো দিতে পারবে না। আমার মনে হয় জমিদার বাবু আমাদের নিমন্ত্রণ করবেন, আর তাছাড়া আমরা দামি উপহার দিতে পারবো না তো কি হয়েছে, প্রাণ ভরে আশীর্বাদ করব। বলি, আমাদের গ্রামের জমিদার বাবুর মেয়ের বিয়ে বলে কথা, আমাকে কিন্তু একটা সোনার হার কিনে দিতে হবে। আমি ওই একঘেয়ে পুরনো হারগুলো আর পরবো না। হবে হবে, সব কিনে দেব। আমি কি আর বুঝি না যে তুমি বৌদির সাথে পাল্লা দিতে চাইছো? ও মা, বৌদির সাথে আমার তুলনা? তোমার দাদার তো দিন আনতে পান্তা ফুরোয়, ওই মাছ ধরে কি আর সংসার চালানো যায় নাকি? তার সাথে কি তুমি আমার তুলনা করছো? না না, সেটা করিনি। আপাতত তুমি যা চাও তাই এনে দেব, চিন্তা নেই। বুঝেছো মালতী, সকাল সকাল জমিদার বাবু আমাকে ডেকে পাঠিয়েছে, হয়তো কিছু দরকার আছে। ওমা, তাই নাকি? তা তুমি দেরি না করে এখনই চলে যাও। শুনছিলাম জমিদার বাবুর বড় মেয়ের বিয়ে এই কিছুদিনের মধ্যেই, হয়তো সেই জন্যই তোমাকে হয়তো ডেকে পাঠিয়েছে কোনো কাজের জন্য। হ্যাঁ, সেই সুবাদে যদি একটা কাজ পাওয়া যায় মন্দ হয় না। শুধু মাছ বিক্রি করে কি আর সংসার চলে? ঠিক আছে, চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। এরপর হারান মাঝি সেদিন সকালে জমিদার বাড়িতে যদি কোনো ভালো কাজ পায় সেই আশা নিয়ে রওনা দেয়। বেঁচে থাকো হারান, এই মাত্র তোমার কথাই হচ্ছিল, ভালো সময় এসেছো। তা আমাকে একটা বিপদ থেকে তুমি উদ্ধার করতে পারো। বলুন বলুন জমিদার বাবু, কি হয়েছে? সেরকম কিছু নয়, সামনের সপ্তাহে আমার বড় মেয়ের বিয়ে। তা তুমি তো নদীতে মাছ ধরো, ভাবছি তোমাকেই মাছের অর্ডারটা দিই। বিয়ে বাড়িতে অনেক লোকজন আসবে, তোমাকে কিন্তু ভালো ভালো মাছ এনে দিতে হবে। কোনো চিন্তা করবেন না জমিদার বাবু, আমি আপনার বিয়েবাড়ির সমস্ত মাছ এনে দেব। শুধু বলুন কি কি মাছ লাগবে। বলি বিয়ে বলে কথা, ভাবছি
একটু ইলিশ পাতুরি আর চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া করব। তাই এই মাছগুলো একটু বেশি পরিমাণে এনে দিলে ভালো হয়। আর এই কাজের জন্য আমি তোমাকে পারিশ্রমিকও দেব। একটা জিনিস খেয়াল রেখো হারান, বিয়ে বাড়ি বলে কথা, মাছগুলো কিন্তু আমার সময়ে চাই। কোনো চিন্তা করবেন না জমিদার বাবু, আপনি আমাকে এত বড় কাজের দায়িত্ব দিয়েছেন, আমি ঠিক সময়ে মাছগুলো পৌঁছে দেব। ঠিক আছে হারান, তোমার কাজের ওপর আমার পুরোপুরি ভরসা আছে, তাই এত বড় দায়িত্বটা তোমাকেই দিলাম। এরপর হারান মাঝি এত বড় কাজের সুযোগ পেয়ে মহানন্দে বাড়ি ফিরে যায়। এভাবে কিছুদিন কেটে যায়, আর নিত্যানন্দ যে কারখানায় চাকরি করত সেই কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যায়। আমার বরের চাকরি চলে গেল, আর ওদিকে হারান দাদা জমিদার বাড়ির বিয়েবাড়ি উপলক্ষে মাছের অর্ডার পেল। না না, এটা কি হতে দেওয়া যায় নাকি? যাই করেই হোক, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এরপর জমিদার বাড়িতে বিয়ের আগের দিন রাতে হারান মাঝি মাছ ধরতে নদীতে বেরোয়। এইভাবে সে জমিদারের অর্ডার করা সমস্ত মাছ নদী থেকে নিয়ে ফিরে আসে। না, এতগুলো মাছ ধরে খুব ক্লান্ত লাগছে আর ঘুমও পাচ্ছে। ভাবছি একটু ঘুমিয়ে নি, মাছগুলো তো কাল সকালে পৌঁছালেই হবে। আমি বরং একটু বিশ্রাম নিয়ে নিই। খুব শখ জমিদার বাবুর কাছে প্রিয় হয়ে ওঠার। দেখাচ্ছি মজা, এই মাছগুলোতে সব আমি বিষ মিশিয়ে দেব, আর মাছগুলো মরে যাবে। তারপর জমিদার বাবু দূর দূর করে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবে। এরপর রমা সমস্ত মাছগুলোতে বিষ মিশিয়ে দেয়। হায় হায় রে, এতগুলো মাছ পচে নষ্ট হয়ে গেল। আমি যদি কালকে রাতে না ঘুমাতাম তাহলে হয়তো এটা হতো না, কিন্তু মাছগুলোতে কে যে বিষ মেশালো কে জানে। তুমি এত বড় ভুল করলে কি করে হারান? তোমার ওপর আমি ভরসা করেছিলাম। এখন বিয়ে বাড়িতে লোকজন এসে গেছে, সবাইকে খাওয়াবো কি? তোমার মাছের প্রশংসা আমি সবার কাছে করেছি, শেষে কিনা আমাকে শেষ সময় এইভাবে ডুবিয়ে দিলে। আমি এই গ্রামের জমিদার, আমার তো মান সম্মান আর রইলই না। বিশ্বাস করুন কর্তামশাই, আমি এই ভুল করিনি। আমি ভালো ভালো মাছই ধরে এনেছিলাম, কিন্তু কিভাবে যে মাছগুলো পচে গেল নিজেও বুঝছি না। তোমাকে আর বিশ্বাস করা যায় না হারান, তুমি আমার মান সম্মান ডুবিয়েছ। তোমাকে এক্ষুনি এই গ্রাম থেকে চলে যাওয়ার আদেশ দিচ্ছি, আর কখনো যেন এই গ্রামে তোমাকে না দেখি। কিন্তু আমি এমন পাপ কাজ করিনি কর্তামশাই, বিশ্বাস করুন। তোমার আমি কোনো কথা আর বিশ্বাস করি না। তুমি যে সত্যি কথা বলছো তার প্রমাণ কি? কোনো প্রমাণই তো নেই, তাই আমার আদেশ এক্ষুনি গ্রাম ছেড়ে চলে যাও। এরপর হারান মাঝি মনের দুঃখে তার স্ত্রী মালতী ও মেয়ে মুন্নিকে নিয়ে সেই গ্রাম ছেড়ে চলে যায়। অবশেষে তারা ওই গ্রাম ছেড়ে একটা অন্য গ্রামে এসে উপস্থিত হয়। হ্যাঁ গো, খাবার বলতে তো এইটুকুই আছে, এটা দিয়ে আমাদের তিনজনের চলবে কি করে? মনটা ভালো নেই মালতী, ঘরে যেটুকু টাকা পয়সা ছিল সাথে করে নিয়ে এসেছি, কিন্তু আমাদের সম্বল বলতে ওই মাটির ঘরটুকুই ছিল, এখন তো আর সেটাও রইল না। কোথা থেকে যে কি হয়ে গেল, সত্যি ভাবার বিষয়।
কিন্তু কোনো প্রমাণ ছাড়া জমিদারবাবু যে বিশ্বাস করবেন না সেটা জানার কথাই ছিল। যাই হোক, তুমি পারলে এই মেয়েটার জন্য একটু খাবার নিয়ে আসো। ঠিক আছে, তুমি মুন্নিকে নিয়ে এখানেই বসো মালতী। আমি বরং দেখছি আশেপাশে কোথা থেকে একটু খাবার আনতে পারি কিনা। এরপর হারান ওই গ্রামেরই এক খাবারের দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে যাবার সময় এক সাধু বাবাকে পথে দেখতে পান। বৎস, বলি মেয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিস নাকি রে? কিন্তু বাবা, আপনি কি করে বুঝলেন যে এই ব্যাগের মধ্যে আমি আমার ছোট্ট মেয়েটার জন্যই খাবার নিয়ে যাচ্ছি? ওরে, আমি যে ত্রিকালদর্শী রে, ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছুই আমি দেখতে পাই। এই সাধু বাবা তার মানে কোনো সাধারণ মানুষ নন। তাহলে আমার সাথে যে অন্যায়টা হয়েছিল সেটা কি উনি জানেন? আমি জানি রে বৎস, তুই কোনো অন্যায় করিসনি। তুই একজন সৎ মানুষ, তোর মনে কোনো পাপ নেই। কিন্তু তোর সাথে যে অন্যায় হয়েছে সেটা খুবই খারাপ, তাই আমাকেই তার ব্যবস্থা করতে হবে। পরের দিন সকালবেলা সেই সাধু বাবা হাঁটতে হাঁটতে জমিদার বাড়ির সামনে এসে উপস্থিত হন। আহা, আমার কি সৌভাগ্য! আপনার মতো একজন সাধু বাবার পা আমার এই জমিদার বাড়িতে পড়েছে। আমি এক দরিদ্র ব্রাহ্মণ, গ্রামে গ্রামে ঘুরে বেড়াই আর ঈশ্বরের নাম করি। আর কেউ কিছু নিরামিষ ভোজন করতে দিলে সেটা পেট ভরে খাই। কোনো চিন্তা করবেন না, আমার এই জমিদার বাড়িতে খাবারের কোনো অভাব নেই। আপনার জন্য নিরামিষ ভোজনের ব্যবস্থা এক্ষুনি করা হচ্ছে। এরপর সাধু বাবাকে নিরামিষ ভোজন দেওয়া হয়, কিন্তু সাধু বাবা চালাকি করে কিছু চিংড়ি মাছ সেই খাবারের মধ্যে মিশিয়ে দেয়। ঘোর অমঙ্গল! এত বড় দুঃসাহস হলো কি করে আমার খাবারে আমিষ মিশিয়ে দেওয়া? শান্ত হন বাবা, আপনি শান্ত হন। কিন্তু আমি নিজে হাতে খাবার পরিবেশন করেছি, তখন তো শুধুমাত্র নিরামিষই ছিল। এই চিংড়ি মাছগুলো কোথা থেকে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন অন্যায় আমি সহ্য করব না। কোনো প্রমাণ আছে যে খাবারে ওই চিংড়ি মাছগুলো তুই মেশাসনি? বিশ্বাস করুন, আমি ওই খাবারে কিছুই মেশাইনি, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। যেমনভাবে তুমি দোষ না করেও আমি তোমাকে ভুল বুঝলাম, ঠিক তেমনি সেদিন তুমিও এই গ্রামের গরিব নিষ্পাপ হারান মাঝিকে ভুল বুঝেছিলে। এরপর সাধু বাবা তার মায়াবী শক্তির দ্বারা সেই সত্যিটা জমিদারের সামনে তুলে ধরেন। তুমি জমিদার হয়েছ, কিন্তু মানুষ চিনতে শেখনি রুদ্রপ্রতাপ। মানুষকে চিনতে সময় নেওয়া এবং তাদের কাজের মাধ্যমে যাচাই করাই হলো সঠিক বুদ্ধিমানের কাজ। আমার ভুল হয়ে গেছে। আসল দোষীকে আমি আজই শাস্তি দেব, আর হারান মাঝিকেও আমি নিজে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চাইব। আমাদের মনে হয় কয়েকদিনের জন্য এই বাড়ি ছেড়ে দূরে কোথায় থাকাই ভালো। জমিদারবাবু যদি জানতে পারেন যে সেদিন মাছে বিষ আমিই মিশিয়েছিলাম, তাহলে আর রক্ষে নেই। এই যে, বলি জমিদার বাবু আপনাদের ডেকে পাঠিয়েছেন, চলুন আমার সাথে। শুধু এই বাড়ি থেকে নয়, এই গ্রাম থেকেই তাড়িয়ে ছাড়বে। হারানের সাথে খারাপ ব্যবহার করার জন্য জমিদারবাবু মনে মনে খুব কষ্ট পান এবং তিনি ঠিক করেন পরের দিন সকালেই তাকে খুঁজতে তিনি নিজেই গ্রামে বেরোবেন। কর্তামশাই, আপনি আমাকে খুঁজতে একা এই গ্রামে বেরিয়েছেন? আমাকে তুমি ক্ষমা করো হারান, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি আসল অপরাধীকে খুঁজে বের করেছি,
আর সবই হয়েছে ওই সাধু বাবার জন্য। তুমি গ্রামে ফিরে চলো। সত্যি বলছেন কর্তামশাই? আজ আমি খুব খুশি। হ্যাঁ, আর আমি কথা দিচ্ছি হারান, তোমার ওই মাছ শুধু এই গ্রামে নয়, পার্শ্ববর্তী গ্রামগুলোতেও আমার লোকেরা গিয়ে বিক্রি করে আসবে। তোমার ওই মাছ চারিদিকে বিক্রি হবে, আর সেখান থেকে তুমি অনেক পয়সা রোজগার করে অনেক বড় লোক হয়ে উঠবে। এরপর হারান মাঝি তার স্ত্রী মালতী ও মেয়ে মুন্নিকে নিয়ে ইছাপুর গ্রামে আবার ফিরে আসে, আর সে জমিদারের সহায়তায় মাছ বিক্রি করে অনেক টাকা রোজগার করে বড়লোক হয়ে ওঠে। অন্যদিকে নিত্যানন্দ আর রমা সব হারিয়ে নিঃস্ব হয়ে যায়, আর তারা বুঝতে পারে হিংসা এবং অহংকার কখনোই মানুষকে শান্তি দিতে পারে না, বরং তা নিজের এবং অন্যের ক্ষতি করে।